আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আয়শা বেগম আরিন, সহকারী শিক্ষিকা, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ৮ বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আমি 3টা পর্বে আলোচনা করব। আজকে আমি পর্ব 1 গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রের দুষ্গুণ এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করব। বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন, গণতন্ত্র ও নির্বাচন এই দুটি একে অপরের পরিপূরক। এখন গণতন্ত্রটা কি? গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের মতামতের শাসন আর জনগণের মতামত জবাবদিহিতা শাসন। বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা হলো গণতন্ত্র। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে গণতন্ত্র ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। এখন গণতন্ত্রের ইংরেজি শব্দ হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি এটি গ্রিক শব্দ ডেমোক্রেটিয়া থেকে এসেছে। ডেমোক্রেটিয়া, ডেমোস এবং ক্রেটিয়া এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ডেমোস মিন্স পিপল অর্থাৎ লোকজন, ক্রেটিয়া মিন্স রুল মানে নিয়ম কানুন অর্থাৎ জনগণের নিয়ম কানুন। এখন আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা। গ্যাটলও গণতন্ত্রের সংজ্ঞায় দিয়েছেন। গ্যাটলের মতে, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই হলো গণতন্ত্র। সাধারণ অর্থে গণতন্ত্র হলো মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। অ্যাথেন্সীয় গণতন্ত্র পরবর্তীতে চলমান থাকেনি। ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে খ্রিস্টীয় সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে। 19 ও 20 শতকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন দেখা যায়। গণতন্ত্রের বিকাশ এতই সাফল্য লাভ করেছে যে আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এই আমাদের বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। আর এই গণতন্ত্রে জনগণের মতামতের প্রাধান্য দেওয়া হয়, তাই এটি একটি অধিক কার্যকর শাসন ব্যবস্থা। যেহেতু এখানে জনগণের মতামতে প্রাধান্য দেওয়া হয়, জনগণের এখানে অংশগ্রহণের সুযোগ থাকে। হ্যাঁ, তো যাই হোক, এই হলো আমাদের গণতন্ত্রের ধারণা আমরা আলোচনা করলাম। এখন গণতন্ত্রের ধারণার মধ্যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে গণতন্ত্র কি, ব্যাখ্যা করো। তারপর আসতে পারে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংখ্যাটি কি, লিখো। আবার আসতে পারে গ্যাটলের গণতন্ত্রের সংখ্যাটি কি, লিখো। যাই হোক, এবার আমরা আলোচনা করব গণতন্ত্রের প্রকারভেদ। এখন আমরা গণতন্ত্রের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গণতন্ত্র প্রধানত দু প্রকার। এক, প্রত্যক্ষ
বা প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, পরোক্ষ বা প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখন প্রত্যক্ষ গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? প্রত্যক্ষ গণতন্ত্র হলো যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে তাকেই প্রত্যক্ষ গণতন্ত্র বলে। সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে হ্যাঁ মানে আংশিকভাবে এখনো প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু রয়েছে। আর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হলো মানে যেখানে জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে না। অর্থাৎ যে মানে পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতিটাই হলো পরোক্ষ বা মানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হলো পরোক্ষ গণতন্ত্র। এখন তাহলে কি বোঝা যাচ্ছে? গণতন্ত্র সাধারণত মানে দুটি পদ্ধতিতে কার্যকর হয়ে থাকে। একটা হলো প্রত্যক্ষ, যেখানে সরাসরি মানুষ মানে শাসন ব্যবস্থা, যেখানে সরাসরি শাসন ব্যবস্থা পরিচালিত হয়। আর পরোক্ষ হলো যেখানে শাসন মানে নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করেন না। এই পর্যায়ে আমরা গণতন্ত্রের এখন আমরা আলোচনা করেছিলাম গণতন্ত্রের প্রকারভেদ। এখন আমরা আলোচনা করব গণতন্ত্রের দোষগুণ। দ্বিতীয় নিবন্ধ এই পর্যায়ে আমরা গণতন্ত্রের দোষগুণ নিয়ে আলোচনা করব। গণতন্ত্রের দোষগুণের কথা বলে শেষ করা যাবে না। গণতন্ত্রের যেমন সুন্দর দিক বা গুণ আছে, কিছু দোষও রয়েছে। এখন গণতন্ত্রের গুণগুলো কি? যেমন গণতন্ত্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়, এটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং জনগণের কাছে জবাবদিহি থাকে। যেমন আমরা লিখি তাহলে গণতন্ত্রে আইন অনুশাসন গণতন্ত্রে আইন অনুশাসন প্রতিষ্ঠিত হয়। দুই নম্বর হলো এটি একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। তিন নম্বর হলো এই শাসন ব্যবস্থায় মানে সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং জনগণের কাছে জবাবদিহি থাকে। চার নম্বর হলো এই ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে
এই ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে এই ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। তারপর 5 নাম্বার, জনগণের আস্থা হারালে সরকার টিকে থাকতে পারে না। তাহলে আমরা কি পেলাম? গুণ, গণতন্ত্রে আইনি অনুশাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রে আইনি অনুশাসন প্রতিষ্ঠিত হয়, এটি দায়িত্বশীল একটা শাসন ব্যবস্থা, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং জনগণের কাছে জবাবদিহি থাকে। আর এই ব্যবস্থা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। আর 5 নাম্বার পেলাম, জনগণের আস্থা হারালে সরকার টিকে থাকতে পারবে না। এবার আমরা দোষগুলো নিয়ে আলোচনা করব। দোষ যেমন এখানে যেহেতু কেন সংখ্যাগরিষ্ঠ শাসন হিসাবে গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে কি হলো? সংখ্যাগরিষ্ঠ শাসন হিসাবে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। ফলে কি হয়? ফলে উপযুক্ত লোকের অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য অর্জিত হয় না। ফলে উপযুক্ত লোকের অভাবে কি হয়? গণতন্ত্রের উদ্দেশ্য অর্জিত হয় না। ব্যাহত হয়। 2 নাম্বার হলো গণতন্ত্র তুলনামূলকভাবে একটা ব্যয়বহুল শাসন ব্যবস্থা। এটা একটি ব্যয়বহুল শাসন ব্যবস্থা। তারপর হলো ঘন ঘন নির্বাচন, তারপর জনমত গঠন, তারপর হলো ব্যাপক প্রচার কার্য, করতে গিয়ে সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে কি হলো? যেমন এই যে সংখ্যাগরিষ্ঠ শাসন হিসাবে গণতন্ত্রে তোমার নির্বাচনের মাধ্যমে অযোগ্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে। ফলে কি হয়? উপযুক্ত লোকের অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য অর্জন সম্ভব হয় না। আবার গণতন্ত্রটা কি? তুলনামূলকভাবে একটা ব্যয়বহুল শাসন ব্যবস্থা। আবার রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জাতি দ্বিধা
বিভক্ত হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়। তাহলে কি হলো, মানে রাজনৈতিক দলগুলো মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে সমঝোতার অভাবে কি করে, মানে সমঝোতা অভাব হলে জাতি মানে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে কি হয়, দলগুলো মানে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং মানে গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়। তাহলে কি হলো, আমরা কি পেলাম, অজ্ঞ অযোগ্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও শাসন ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে, ফলে অযোগ্য লোকের অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য ব্যাহত হয়। তারপর হলো, এটা হলো তুলনামূলকভাবে ব্যয়বহুল শাসন ব্যবস্থা। আর রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠা ব্যর্থ হলে জাতি দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়ে। আবার ঘন ঘন নির্বাচন ব্যবস্থা, জনমত গঠন, ব্যাপক প্রচার কার্য, এগুলি করতে গিয়ে কি করতে হয়, সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে এই জন্য মানে কি করছে, প্রাচীনকালের প্রখ্যাত মনীষী ও দার্শনিকগণ, হ্যাঁ, এই মানে গণতন্ত্রকে মানে প্লেটো এরিস্টটল গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্যের শাসন বলে অভিহিত করেছেন। তাহলে কি হলো, তাহলে গণতন্ত্রটা যদিও কিছু দোষ আছে, তারপরও গণতন্ত্র হলো আধুনিক যুগের মানে একটা গণতন্ত্র সভ্য মানে আধুনিক যুগে গণতান্ত্রিকটা একটা সভ্যতায়, আধুনিক গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। এখন আমরা এই পর্যায়ে আমরা গণতন্ত্র দোষগুণ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্রটা কোন পর্যায়ে, আমরা তাই নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, কিন্তু 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়। বাংলাদেশ তখন কি ছিল, পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটা অংশ ছিল। এ সময় পার্লামেন্টারি শাসনের নামে বস্তুত গভর্নর জেনারেল ও আমলারাই কি করত, দেশ শাসন করত। 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়, কিন্তু এই সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। তারপরে সংবিধান প্রণয়নের 2.5 বছরের মধ্যে জেনারেল আইয়ুব খান 1958 সালে সামরিক শাসন জারি করেন। এর মধ্যে দিয়ে পাকিস্তানের ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে। পাকিস্তানের রাষ্ট্রের প্রথম জাতীয় পরিষদের অধিবেশন নির্বাচন মানে অনুষ্ঠান মানে সংগঠিত হয় 1970 সালে এবং এটাই ছিল পাকিস্তানের শেষ নির্বাচন। আর এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, রহমানের নেতৃত্বে মানে এই নির্বাচনটা সংগঠিত হয়েছিল এবং এই আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার জয়লাভ করার পরও ক্ষমতা হস্তান্তর করেনি এবং বিভিন্ন রকমের টালভানা করতে শুরু করলো। বঙ্গবন্ধু তাদের ছলছুতরি বুঝতে পারলো এবং অবশেষে কিন্তু এই পাকিস্তান সরকার তো ক্ষমতা হস্তান্তর করেইনি, বরঞ্চ নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ চালায়। বঙ্গবন্ধু মানে সংখ্যাগরিষ্ঠতা ভোটের মাধ্যমে বঙ্গবন্ধু নেতা হওয়ার পর উনি 1971 সালে
26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। আর এরই চূড়ান্ত পরিণতি 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 3টে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আর সেই 3টে রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করেন। আর আওয়ামী লীগ সরকার গঠন করার পর বিভিন্ন রকম পদক্ষেপ নেন এবং সবগুলি পদক্ষেপই তার সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছিল। অবশেষে 1975 সালের 15ই আগস্ট দেশি বিদেশি বিরোধী চক্রের ষড়যন্ত্রে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু এবং তার পরিবার সপরিবারে তাদেরকে কি করা হয়? নির্মমভাবে হত্যা করা হয়। হ্যাঁ, যেটা নাকি আমাদের জন্য একটা খুবই খুবই একটা করুণ আমাদের জন্য একটা ইতিহাস। আর এই একই বছরের 3রা নভেম্বর 4 নেতাকে কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের পরপরই কি হলো? বাংলাদেশের যাত্রা শুরু হয় উল্টো পথে। 75 পরবর্তী 25 বছর ছিল সেনা শাসনের অধীনে। আর 1971 সালের নির্বাচনে 1971 সালে কি হয়? 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12ই জুন 7ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত 4 দলীয় জোট সরকার গঠন করে। 2008 সালে কি হয়? ডিসেম্বর মাসে 29শে ডিসেম্বর 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। 2014 সালে 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেই নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করে এবং সরকার গঠন করে এবং দেশ পরিচালনা করছে। এখনও সরকার আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করে যাচ্ছে। তাহলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আর আমাদের এই বাংলাদেশে কি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। তাহলে আমরা আজ গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রের দুষ্গুণ এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমি নির্বাচন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা আমি আজকে যতটুকু পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আশা করব তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকতে চেষ্টা করবে, তারপরে পাশাপাশি তোমরা একটু পড়াশোনাও করবে। এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।